হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য যে নতুন ক্লাস শুরু হয়েছে তোমরা প্রত্যেকেই খবর পেয়ে গেছো আশা করি। যেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, পুরোপুরি তোমাদের জিকে কভার করা হবে ফাউন্ডেশন ব্যাচে। এবং তোমরা ফার্স্ট ক্লাস যদি দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করো, চ্যানেলে দেখো তোমাদের হিস্ট্রির ফার্স্ট ক্লাস কিন্তু হয়ে গেছে। অর্থাৎ প্রাচীন ইতিহাস থেকে আমরা শুরু করেছি। একে একে একটা একটা ক্লাস তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা ক্লাস তোমরা প্রতিদিন দেখবে, ওকে। এবং তোমরা খাতাতে নোট ডাউন করবে, দেখবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন করা হবে না। তো মেন হচ্ছে দেখো, আজকে আমরা ভূগোলের প্রথম ক্লাস করছি, সেটা হচ্ছে গিয়ে বিশ্বমণ্ডল এবং সৌরমণ্ডল নিয়ে। তোমরা এই জায়গা থেকে প্রশ্ন হয় প্রচুর পরিমাণে, কিন্তু ক্লাস তোমাদের করানো হয় না। বিভিন্ন ব্যাচে তোমাদের কিন্তু এখান থেকে ডিটেলস ধারণা কিন্তু দেওয়া হয় না। তাই কিন্তু এই ক্লাসগুলো তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, পঞ্চায়েত, এমনকি তোমরা এসএসসি অর্থাৎ তোমাদের যেটা স্টাফ সিলেকশন কমিশন, এবং তোমরা রেল, তোমরা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই জিকে ক্লাসগুলো করতে পারো। প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু বেনিফিট হতে চলেছে, কারণ এইটা তোমাদের কিন্তু এনসিইআরটি বেস্ট ক্লাস হতে বলতে পারো। এবং তোমাদের সাজেস্টিভ ক্লাস, পুরোপুরি ইম্পর্টেন্ট সাজেস্টিভ ক্লাস। তোমাদের খুব কম সময়ের মধ্যে এই কোর্স কমপ্লিট করা হবে, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। খাতা তৈরি করে নাও একটা করে প্রত্যেকটা সাবজেক্টের। ফার্স্ট আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে কি না, জিওগ্রাফি এবং হিস্ট্রি, এই দুটো তোমাদেরকে কমপ্লিট করাবো। তো ফার্স্ট ক্লাস তোমরা হিস্ট্রির পেয়ে গেছো, সেকেন্ড ক্লাস খুব তাড়াতাড়ি আসছে, এবং জিওগ্রাফির আজকে ফার্স্ট ক্লাস তোমাদের প্রত্যেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। এবং ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ক্লাস তোমরা কিন্তু ফ্রিতে কোনো জায়গাতে পাবে না। এবং এত সুন্দর করে কন্টেন্ট তোমাদের কেউ তৈরি করে দেবে না, এবং তোমাদের এত সাজেস্টিভ নোট কিন্তু কেউ বানিয়ে দেবে না। প্রত্যেকে কিন্তু মানে বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে তোমাদের কিন্তু পড়ায়, এবং তোমাদের বিভিন্ন ধরনের বাড়তি কথা ক্লাসে হয়ে থাকে। এই ক্লাসগুলোতে কোনোরূপ কোনো বাড়তি কথা হবে না, একদম ইম্পর্ট্যান্ট, একদম অথেন্টিক কথা হবে। কোনো বাড়তি কিন্তু তোমাদের এখানে পড়ানো হবে না, একদম সহজ ভাষায় একদম সম্পূর্ণ ধারণা কনসেপ্ট তোমার মধ্যে পৌঁছে যাবে। আর এই ক্লাসের পিডিএফ বলে দিই, এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পাবে না। এই ক্লাসের পিডিএফ পাবে না, এর কারণ হচ্ছে গিয়ে পিডিএফ পেয়ে গেলে তোমরা কিন্তু পড়াশুনো পুরোপুরি বন্ধ করে দেবে, আমি জানি। পিডিএফ দেখে কিন্তু পড়াশুনো খুব একদিন, দুদিন, 3 দিন হয়, পরের দিন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাই যারা পড়তে খুব ইচ্ছুক, যারা আপকামিং স্টেট এক্সামগুলোকে ক্র্যাক করতে চাইছো, প্রত্যেককে বলবো একটা খাতা বানিয়ে নাও, এবং সেই খাতাতে পর নোট করতে থাকো। একদম চ্যাপ্টার ওয়াইজ একদম সুন্দর করে তোমাদের কিন্তু নোট করে দেওয়া রয়েছে। এবং তোমাদের প্রত্যেকের কাছে এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চাচ্ছে, এবং প্রত্যেকে তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে যে কত ইন ডিটেলস তথ্য এখানে রয়েছে, এবং এগুলো সত্যিই এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি ডাব্লিউবিপি প্রিপারেশন নিয়ে থাকো, তুমি কেপি প্রিপারেশন নিয়ে থাকো, তুমি পিএসসির প্রিপারেশন নিয়ে থাকো, তুমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিয়ে থাকো, তুমি পঞ্চায়েত প্রিপারেশন নিয়ে থাকো, যাই এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো না কেন, তুমি এই ক্লাসগুলো দেখো, অবশ্যই তুমি কিন্তু বেনিফিট পাবে। ওকে। তো প্রথম আমরা ভূগোলের যেটা জানবো সেটা কি না, ভূগোল জানতে গেলে আমাদের যে জিনিস প্রথম জানতে হবে যে ভূগোলের নামকরণ। ঠিক আছে, এই ভূগোল নামকরণ এবং এই বিষয়ে সিস্টেমেটিক রূপ প্রাথমিক স্তরে দেওয়ার কৃতিত্ব যদি আমি দেখি, তাহলে সেটা হচ্ছে গিয়ে প্রিসের নয়। এটা একটু বানান মিস্টেক তোমাদের থাকতে পারে, তোমরা কিন্তু প্রত্যেকে আমি বলে দেবো, সেগুলো কিন্তু চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তো এইটা একটু বলে দিই আমি, যে ভূগোলের নামকরণ এবং এই বিষয়ে সিস্টেমেটিক রূপ প্রাথমিক স্তরে দেওয়ার কৃতিত্ব গ্রিসের বাসিন্দাদের রয়েছে। ওকে, প্রত্যেকে তোমরা এটা অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে। তো অ্যারাস্টোথেনিসকে ভূগোলের পিতা হিসেবে বিবেচনা করা হয়, তাহলে
ফাদার কাকে বলা হয় ভূগোলের? ফাদার বলা হয় এরাটোস্থেনিসকে। আলেকজান্ডার ভন হুমকে আধুনিক ভূগোলের পিতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আধুনিক ভূগোলের পিতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো ভূগোল জানতে গেলে আমাদের এই তিনটে তথ্য অবশ্যই জানতে হবে। তাই এই তিনটে তোমাদের তথ্য দিলাম এবং প্রত্যেকে তোমরা খাতার ওপরে এই তিনটে তথ্য অবশ্যই লিখে রাখবে এবং এগুলোকে একটু মনে রাখারও চেষ্টা করবে। ওকে, দেখো তারপরে তোমাদের মেন তোমাদের ভূগোল শুরু হচ্ছে, সেটা হচ্ছে কি না বিশ্বমণ্ডল। বিশ্বমণ্ডল, ওকে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ব্যাচে কিন্তু করানো হয় না। তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে শুরু করে দেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করা হয়, আমরা অবশ্যই সেগুলো করব, বাট এইগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা PYQ দেখে দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, তো যত দিন এগোচ্ছে তত কিন্তু প্রশ্ন টাফ হচ্ছে এবং তার জন্য আমাদেরকে কিন্তু মানে ডিটেলস ধারণা কিন্তু রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা পরীক্ষায় কিন্তু কোনো অসুবিধা ছাড়াই আমরা কিন্তু জিকেতে ভালো স্কোর করতে পারবো। ওকে, আর বলে দিই এই যে হিস্ট্রি এবং জিওগ্রাফির পর কিন্তু তোমাদের শুরু হতে চলেছে ইকোনমি এবং পলিটি। ঠিক আছে, ঠিক এভাবেই তোমাদের ছবি আকারে তোমাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের নোট তৈরি করে দেওয়া হবে, যাতে তোমরা পরীক্ষায় কিন্তু অনায়াসেই সেগুলোকে কি বলবো উড়িয়ে দিয়ে আসতে পারো। ঠিক আছে, দেখো সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় গ্যালাক্সি পর্যন্ত সব কিছুর মানে সকল কিছুর সম্মিলিত রূপকে আমরা বলে থাকি বিশ্বমণ্ডল। তাহলে বিশ্বমণ্ডল আমরা কাকে বলবো? মানে যদি আমরা বিশ্বমণ্ডলে সবচেয়ে ছোট কণা দেখি বা সবচেয়ে বড় গ্যালাক্সি দেখি, ঠিক আছে, এই সব কিছুর সম্মিলিত রূপকে, এই সব কিছুর সম্মিলিত রূপকে আমরা বলে থাকি কি না বিশ্বমণ্ডল। এই সব কিছুর সম্মিলিত রূপকে আমরা বলি বিশ্বমণ্ডল। ওকে, এখানে একটু বানান ভুল রয়েছে তোমাদের, তো এটা হবে কি না কসমস। কসমস হচ্ছে গিয়ে কসমস আরেকটি শব্দ যা বিশ্বমণ্ডল বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কসমস এমন একটা শব্দ আরেকটা, সেটা হচ্ছে বিশ্বমণ্ডলকে বোঝাতে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। ওকে, এই প্রশ্নটি কিন্তু তোমাদের 2023 সালে CHSL SSC থেকে কিন্তু প্রশ্নটি করা হয়েছিল। নেক্সট দেখো তোমাদের যে কি বলেছে না বিশ্ব সৃষ্টি, বিশ্বমণ্ডল সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি দ্বারা। বিশ্বমণ্ডল সৃষ্টি হয়েছে, এক্ষুনি যদি আমি তোমাদের বিগ ব্যাং থিওরি বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, একটা ক্লাস হয়ে যাবে এই বিগ ব্যাং থিওরির ওপর। তাই বেশি তোমাদের জানতে হবে না, তোমাদের যেটুকু জানতে হবে সেটুকুই কিন্তু তোমাদেরকে এখানে করানো হবে, এর বাইরে কিন্তু করানো হবে না। কারণ তোমাদের আদার্স অনেক সাবজেক্ট রয়েছে, তোমাদের ম্যাথ পড়তে হবে, তোমাদের জিআই পড়তে হবে, তোমাদের ইংলিশ পড়তে হবে, আরও বিভিন্ন জিকের সাবজেক্ট রয়েছে সেগুলো জানতে হবে। শুধুমাত্র হিস্ট্রিতে বা জিওগ্রাফিতে পড়ে থাকলে তো হবে না। তাই তোমাদের পুরোপুরি সাজেস্টিভ ওয়েতে ক্লাস, তোমরা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বিগ ব্যাং থিওরি সৃষ্টি হয়েছে, বিশ্বমণ্ডল সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি দ্বারা, এই প্রস্তাব করেছিলেন এবং পরবর্তীতে কে না এর পরবর্তীতে রবার্ট ভেগনার 1967 সালে এই তত্ত্বের ব্যাখ্যা দেন। সরি টু সে, আমি তোমাদের একটা কথা বললাম না, পেরিয়ে গেলাম, এখানে নেই পিপিটিতে, তো এটা জানা দরকার যে বিশ্বমণ্ডল সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি দ্বারা। ওকে, তো এই তত্ত্বটি কে প্রস্তাব করেছিলেন? এই প্রস্তাব করেছিলেন দেওয়া রয়েছে, বাট কে প্রস্তাব করেছিলেন একটু বলে দিই। এই তত্ত্বটি প্রথমে প্রস্তাব করেছিলেন কে? জার্জেস লেমত্রে। ঠিক আছে, জার্জেস লেমত্রে কিন্তু এই প্রস্তাবটি প্রথম প্রস্তাব করেছিলেন এবং পরবর্তীতে রবার্ট ভিগনার আর 1667 সালে এই তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে ব্যাপারটা। ঠিক আছে, বিশ্বমণ্ডলের ব্যাস যদি আমি বলি তাহলে 93 বিলিয়ন আলোকবর্ষ, খুব ইম্পর্টেন্ট লাইন।
এইখানে কিন্তু কোনো লাইনই কিন্তু আনইম্পর্টেন্ট নয় এবং কোনো লাইনই কিন্তু ফালতু লেখা নেই, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট বলেই কিন্তু এখানে লেখা হয়েছে। এইটুকু মাথায় রেখো এবং নোট করতে থাকো এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। বিশ্বমণ্ডলে প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কত? 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। তাহলে প্রথম আমরা জানলাম কি না, সবচেয়ে ছোট অণু থেকে সবচেয়ে বড় গ্যালাক্সি পর্যন্ত সকল কিছুর সম্মিলিত রূপকে আমরা বিশ্বমণ্ডল বলি। কসমস শব্দটি মানে আরেকটি শব্দ যা বিশ্বমণ্ডল বোঝাতে ব্যবহৃত হয় এবং কি না বিশ্বমণ্ডল সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি দ্বারা। এই তত্ত্বটি প্রথমে জার্জেস লেমেত্রে প্রস্তাব করেছিলেন, পরবর্তীতে রবার্ট ভেগনার 1967 সালে এই তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন। আর বিশ্বমণ্ডলের ব্যাস কত? 93 বিলিয়ন আলোকবর্ষ। বিশ্বমণ্ডল প্রায় 100 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। ঠিক আছে, নেক্সট পিপিটিতে দেখো তোমাদের কি রয়েছে না, গ্যালাক্সি নিয়ে তোমাদের কিন্তু ইন ডিটেলস আলোচনা রয়েছে। তো গ্যালাক্সি নিয়ে যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে সেইটুকু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো এবং খাতাতে নোট ডাউন করো। ওকে, দেখো গ্যালাক্সি, তো এই গ্যালাক্সি কি না, যেসব তারা একটি দল হয়ে দেখা দেয় এবং যা তারকা সৃষ্টি প্রক্রিয়ার মেরুতে গ্যাসের একটা ভর হয়ে থাকে তাকে আমরা বলি গ্যালাক্সি। ব্যাপারটা বুঝতে পারলে না, তাই তো? দেখো, যেসব তারা একটা দল হয়ে দেখা দেয়, ঠিক আছে, মানে কি বলতো, একটা দল হয়ে পুরোপুরি দেখা দেবে এবং যা তারকা সৃষ্টি প্রক্রিয়ার শুরুতে গ্যাসের ভর হিসেবে আমরা দেখতে পাই, তাকে আমরা বলি গ্যালাক্সি। ওকে, তো নেক্সট দেখো আমাদের কি বলেছে না, আমাদের পৃথিবীর গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। খুব ইম্পর্ট্যান্ট এটা, মিল্কি ওয়ে। আমাদের পৃথিবীর গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর 80% হচ্ছে গিয়ে স্পাইরাল আকৃতির হয়ে থাকে। এর 80% কি না, স্পাইরাল আকৃতির হয়ে থাকে, যার এখানে খার হবে, ঠিক আছে, সরি টু সে, যার 3টি বাহু রয়েছে। সূর্য আমাদের গ্যালাক্সির দ্বিতীয় বাহুর ওপরে অবস্থান করছে। তাহলে সূর্য আমাদের গ্যালাক্সির দ্বিতীয় বাহুর ওপর অবস্থান করছে। ওকে, তাহলে আমাদের পৃথিবীর গ্যালাক্সি যে রয়েছে, পৃথিবীর গ্যালাক্সি, সেই গ্যালাক্সির নাম কি? সেই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। ওকে, আর এর 80% স্পাইরাল আকৃতির হয়ে থাকে এবং 3টি এর বাহু রয়েছে। সূর্য আমাদের গ্যালাক্সির দ্বিতীয় বাহুর ওপরে অবস্থান করছে। ওকে, আশা করি বুঝতে পারলে। তো এই গ্যালাক্সি প্রথমে দেখা হয়েছিল গ্যালিলিও দ্বারা। এই গ্যালাক্সিকে প্রথম দেখা হয়েছিল গ্যালিলিও দ্বারা। ইম্পর্টেন্ট। মিল্কি ওয়ের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে গিয়ে মিল্কি ওয়ের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি? সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে গিয়ে দেবযানী হচ্ছে গিয়ে মানে মিল্কি ওয়ের সবচেয়ে কাছের গ্যালাক্সি। তো গ্যালাক্সিগুলির দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া ডেপলার এফেক্ট দ্বারা চিহ্নিত হয়েছে। গ্যালাক্সিগুলির দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া ডেপলার এফেক্ট দ্বারা চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তো অরিয়ন নেবুলা হবে এটা, ঠিক আছে, নেবুলা। তো অরিয়ন নেবুলা হলো আমাদের গ্যালাক্সির সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে উজ্জ্বল তারাগোষ্ঠী। কি না, দেখো অরিয়ন নেবুলা কি? অরিয়ন নেবুলা হলো আমাদের গ্যালাক্সির সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে উজ্জ্বল তারাগোষ্ঠী। খুব ইম্পর্টেন্ট কি, অরিয়ন নেবুলা। ওকে, নেক্সট দেখো নেবুলা কি? নেবুলা হচ্ছে গিয়ে গ্যালাক্সির মধ্যে অবস্থিত নেবুলাগুলি হলো ধূলি এবং গ্যাসের মেঘ এই নেবুলাগুলি। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে কি না, যদি গ্যাস রেডিয়েন্ট অন্তঃস্থ হবে এটা, হ্যাঁ, তো যদি গ্যাস রেডিয়েন্ট হয় বা মেঘগুলি সরাসরি প্রতিফলিত করে বা যদি আলো আরও দূরবর্তী বস্তু দ্বারা বাধাগ্রস্ত হয় তবেই নেবুলা কিন্তু দৃশ্যমান হয়ে থাকে। ওকে, তো গ্যালাক্সি সম্পর্কে আমরা
যে কয়েকটা পয়েন্ট পড়লাম, এই কয়েকটা পয়েন্টের বাইরে গ্যালাক্সি থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আসবে না একদম, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমরা গ্যালাক্সি কাকে বলে জানলাম না, যে সব তারা একটি দল হয়ে দেখা দেয় এবং যা তারকা সৃষ্টি প্রক্রিয়ার শুরুতে গ্যাসের একটা ভর হয়ে থাকে তাকে আমরা বলে থাকি গ্যালাক্সি। খুব ইম্পর্ট্যান্ট, জেনে নিলাম। নেক্সট দেখো, আমাদের যেটা জানলাম যে আমাদের পৃথিবীর গ্যালাক্সির নাম কি, আমাদের পৃথিবীর গ্যালাক্সি যে রয়েছে সেটা হচ্ছে মিল্কি ওয়ে। 80% স্পাইরাল আকৃতির হয়ে থাকে এবং 3টি বাহু যার রয়েছে। সূর্য আমাদের গ্যালাক্সির দ্বিতীয় বাহুর ওপরে অবস্থান করছে এবং এই গ্যালাক্সির প্রথম দেখা দেয় কে, গ্যালিলিও দ্বারা। আর মিল্কি ওয়ের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি, সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম হচ্ছে গিয়ে দেবযানী হচ্ছে গিয়ে সবচেয়ে কাছের গ্যালাক্সি। ওকে, আর গ্যালাক্সিগুলির দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া ডেপলার এফেক্ট দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবং দেখো, অরিয়ন নেবুলা হলো আমাদের গ্যালাক্সির সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে উজ্জ্বল তারাগোষ্ঠী। নেবুলা কি, নেবুলা হচ্ছে গিয়ে গ্যালাক্সির মধ্যে অবস্থিত নেবুলাগুলি হলো ধূলি এবং গ্যাসের মেঘ। ওকে, যদি গ্যাস রেডিয়েন্ট বা মেঘগুলি সরাসরি প্রতিফলিত করে বা যদি আলো আরও দূরবর্তী বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত হয় তবেই নেবুলা কিন্তু দৃশ্যমান হয়ে থাকে। এখানে বারবার বেবুলা হয়ে গেছে, এটা কিন্তু নেবুলা হবে। ওকে, যেখানে ভুল থাকবে আমি অবশ্যই বলে দেবো, সেই জিনিসগুলো কিন্তু তোমরা খাতাতে কারেকশন করে নেবে এবং খাতাতে সেইভাবে কিন্তু তোমরা নোট ডাউন করবে, কেমন? নেক্সট দেখো আমরা সূর্যমণ্ডল সম্পর্কে জানবো এবং পুরোপুরি সূর্যমণ্ডলে যে যা রয়েছে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব। এবং ইন ডিটেলস মানে এই নয় যে পুরোপুরি ডিটেলস আলোচনা করব, তাহলে কিন্তু প্রচুর ক্লাস হয়ে যাবে। একদম সাজেস্টিভ ওয়েতে ক্লাসগুলো করব যাতে তোমাদের কিন্তু পরীক্ষার সময় রিভিশন করতেও সুবিধা হয় এবং খুব কম ক্লাসের মধ্যে তোমাদের পুরো জিওগ্রাফি কিন্তু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? দেখো কি বলেছে, সূর্যমণ্ডল বিভিন্ন প্রথমেই ভুল, বিভিন্ন গ্রহ, অ্যাস্ট্রয়েড, ধূমকেতু, উল্কা ও অন্যান্য আকাশীয় বস্তু যেগুলি সূর্যের চারপাশে ঘুরছে তাদের সম্মিলিত গ্রুপকে আমরা বলে থাকি সূর্যমণ্ডল। তাহলে সূর্যমণ্ডল কাকে বলবো? দেখো, এইটা হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে? এর চারপাশে দেখো বিভিন্ন গ্রহ, ধূমকেতু, উল্কা, ঠিক আছে, বিভিন্ন মানে সূর্যের চারপাশে ঘুরছে, তাদের পুরো সম্মিলিত মানে এর পুরো এই যে পুরোটাকে আমরা কি বলবো, এর পুরোটাকে আমরা বলবো সূর্যমণ্ডল, কেমন? আর এই সূর্যমণ্ডল আবিষ্কার করেছিলেন কে? সূর্যমণ্ডল আবিষ্কার করেছিলেন এই যে ইনি ব্যক্তিটা দেখতে পাচ্ছ, কোপারনিকাস কিন্তু এটি তোমাদের কি করেছিলেন, এই কোপারনিকাস কিন্তু তোমাদের এই সূর্যমণ্ডল আবিষ্কার করেছিলেন, কেমন? দেখো নেক্সট আমরা কি জানবো, তারা নিয়ে ইন ডিটেলস আমরা জানবো তারা। ওকে, দেখো তারা যে কয়েকটা পয়েন্ট বলবো এই কয়েকটা পয়েন্টই কিন্তু তোমাদের জন্য এনাফ, এর বাইরে কিন্তু তোমাদের আর দেখতে হবে না। দেখো তারা কি না, একটি তারা হলো একটা বিশাল আকাশীয় বস্তু যা নিজের আলো এবং তাপ নির্গত করে। দেখো একটা তারা কি, একটা বিশাল আকাশীয় বস্তু যা নিজের আলো এবং তাপ নির্গত করে এবং নেবুলা থেকে তৈরি হয়ে থাকে। নেবুলা কি জানলাম আগে একটু বলো, তোমরা কমেন্টে বলবে প্রত্যেকে। নেবুলা কি জানলাম না, গ্যালাক্সির মধ্যে অবস্থিত যে নেবুলাগুলি হলো ধূলি এবং গ্যাসের মেঘ, সেই ধূলি এবং গ্যাসের মেঘকে তৈরি করে থাকে। আর তারাগুলো আকার, ভর এবং তাপমাত্রার চেয়ে তাপমাত্রা ঠিক আছে, তাপমাত্রা এখানে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, তাপমাত্রা সূর্যের চেয়ে 150 গুণ ছোট থেকে 1000 গুণ বড় হতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছ? দেখো আরেকবার বলি,
একটা তারা হলো একটা বিশাল আকাশীয় বস্তু যা নিজের আলো তাপ নির্গত করে, নেবুলা থেকে তৈরি হয়। এবং তারাগুলি আকার ভর এবং তাপমাত্রায় সূর্যের চেয়ে সূর্যের চেয়ে 450 গুণ ছোট থেকে 1000 গুণ বড় হতে পারে। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো, তারাগুলিতে থাকা, এখানে ভুল হয়েছে অনেক, তারাগুলিতে থাকা গ্যাসের মধ্যে 71% হাইড্রোজেন থাকে এবং 26.5% হিলিয়াম এবং 2.5% অন্যান্য উপাদান থাকে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা কিন্তু মনে রাখতে হবে যে তারাগুলিতে বলছে যে তারাগুলিতে থাকা গ্যাসের মধ্যে কত 71% তোমাদের রয়েছে হাইড্রোজেন এবং 26.5% হচ্ছে কি হিলিয়াম এবং 2.5% অন্যান্য উপাদান। কেমন? তারাগুলিতে হাইড্রোজেন এবং হিলিয়াম ফিউশন প্রক্রিয়া ঘটে। ওকে, তারাগুলিতে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া ঘটে। একটি তারার আয়ু তারার আকারের ওপর নির্ভর করে থাকে। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে কাছের তারা, খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপি কেপিতে প্রচুরবার প্রশ্নটা এসেছে যে পৃথিবীর সবচেয়ে কাছের তারা হচ্ছে সূর্য, আর সিরিয়াস হলো পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারা। সিরিয়াস হলো পৃথিবীর থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারা। তাহলে তারা নিয়ে কি কি তথ্য পেলাম একটু জেনে নিই। যে তারা তারা হলো একটা বিশাল আকাশীয় বস্তু যা নিজের আলো তাপ নির্গত করে এবং নেবুলা থেকে তৈরি হয়ে থাকে। তারাগুলি আকার ভর এবং তাপমাত্রায় সূর্যের চেয়ে 150 গুণ ছোট থেকে 1000 গুণ বড় হতে পারে। তারাগুলিতে থাকা গ্যাসের মধ্যে 71% হাইড্রোজেন, 26.5% হিলিয়াম এবং 2.5% কি থাকে অন্যান্য উপাদান থাকে। তারাগুলিতে হাইড্রোজেন এবং হিলিয়ামের ফিউশন প্রক্রিয়া ঘটে, পারমাণবিক ফিউশন প্রক্রিয়া ঘটে এবং তারাগুলির আয়ু সর্বদা কিন্তু আকারের ওপর নির্ভর করে থাকে। আর একটা দুটো যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের তারা সূর্য এবং সবচেয়ে উজ্জ্বল তারা সেটা হচ্ছে সিরিয়াস, যেটা পৃথিবী থেকে দেখতে পাওয়া যায় সবচেয়ে কাছের। নেক্সট দেখো, সূর্যকে আমরা জানবো। ওকে, সূর্য নিয়ে যে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেটা আমরা কভার আপ করব। ওকে, এরকম ক্লাস তোমরা কিন্তু সচরাচর পাবে না, যেগুলো পাবে পেড ব্যাচে পাবে। পেড ব্যাচেও কিন্তু এভাবে তোমাদের সাজেস্টিভ ওয়েতে কিন্তু কেউ করে দেয় না। প্রত্যেকে দেখবে তোমরা অনেক অনেক নোট, বিশাল নোট, অনেক বেশি বেশি করে তথ্য দেওয়া থাকে। তোমরা দেখো একটা পিপিটিতে আমি পুরোপুরি তারা, একটাতে পিপিটিতে কমপ্লিট, একটাতে সূর্য কমপ্লিট, ঠিক আছে, একটাতে গ্যালাক্সি কমপ্লিট, মানে এরকম ভাবতে পারছো তো তোমাদের ব্যাপারটা কীভাবে কমপ্লিট করার চেষ্টা করেছি। পুরো সাজেস্টিভ। ওকে, তো বেশি কথা না বলে দেখো তোমাদের ক্লাসে মন দেওয়া যাক। সূর্য, তাহলে সূর্য কি না, সূর্য হলো সৌরমণ্ডলের প্রধান। এটা প্রত্যেকেই জানি আমরা। সূর্য হলো সৌরমণ্ডলের প্রধান। এটি আমাদের মিল্কি ওয়ে, এটা কিন্তু বানান ভুল রয়েছে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে, এখানে কিছু মিস্টেক রয়েছে, মিল্কি ওয়ের তোমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 30,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি আমাদের গ্যালাক্সির কেন্দ্রকে 250 কিমি পার সেকেন্ড, মানে এটি আমাদের গ্যালাক্সির কেন্দ্রকে কত জানো, এগুলো ভুল রয়েছে একটু, এটি আমাদের গ্যালাক্সির কেন্দ্রকে 250 কিমি পার সেকেন্ড গতিতে কী করছে, ঘুরছে। বুঝতে গেল? দেখো, তারপরে দেখো আমাদের সূর্য যে রয়েছে, এই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত জানো? কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি। ঠিক আছে, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটা কখনো কখনো তোমাদের পরীক্ষায় আসতেই পারে, মনে রাখবে। ঠিক আছে, কত দেখো আলোকবর্ষ আমি বললাম 30,000,
260 কিমি/সেকেন্ড গতিতে এখানে বলেছে, বাট 250 কিমি/সেকেন্ড গতিতে কিন্তু তোমরা লিখবে। ওকে ওকে নেক্সট দেখো কি বলেছে। বলেছে যে সূর্যকে মিল্কি ওয়ের চারপাশে ঘুরতে, সূর্যকে মিল্কি ওয়ের চারপাশে ঘুরতে 250 মিলিয়ন বছর সময় লাগে, যা কসমিক ইয়ার নামে পরিচিত। এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের এটা নয়, একটু বলে দিই। কসমিক, কসমিক বানানো হচ্ছে গিয়ে কয়ৌকার দন্তস্ব ময়হস্যই ক, কয়ৌকার দন্তস্ব ময়হস্যই ক, কসমিক। ওকে, তো কসমিক হয়ে যাবে তোমাদের কিন্তু কসমিক। সূর্যকে মিল্কি ওয়ের চারপাশে ঘুরতে 250 মিলিয়ন বছর সময় লাগে, যা কসমিক ইয়ার নামে পরিচিত। সূর্য তার অক্ষের চারপাশে, অক্ষের চারপাশে সূর্য সবসময় পূর্ব থেকে পশ্চিমে কিন্তু ঘোরে। প্রত্যেকে খেয়াল রাখবে, এগুলো কিন্তু ডাব্লিউবিপি কেপির মতো এক্সামে কিন্তু বারবার প্রশ্নগুলোকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এই দেখো কসমিক ইয়ার, এখানে কিন্তু এক কসমিক ইয়ার দেওয়াই রয়েছে। দেখো আমরা যেটা জানি, দেখো কি না, সূর্য তার অক্ষের চারপাশে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। সূর্যের শক্তির উৎস হলো পারমাণবিক ফিউশন। এই যে দেখো পারমাণবিক ফিউশন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হিলিয়াম, এভাবে তোমাদের পারমাণবিক ফিউশন ঘটে থাকে। আমি আগের তারাতেই বলেছিলাম যে হাইড্রোজেন এবং হিলিয়ামের ফিউশন প্রক্রিয়ার দ্বারাই কিন্তু আমাদের এই সূর্য কিন্তু সৃষ্টি হয়েছে বলতে পারি, বা সূর্যের এই তাপ পাওয়া যায়। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে আমাদের, তারপরে যেটা বলেছে যে কি না, সূর্যের আলো পৃথিবীতে আসতে, মানে আলো পৃথিবীতে পৌঁছাতে কত নেয়, 8 মিনিট 20 সেকেন্ড সময় নিয়ে থাকে। 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয় এই যে সূর্য, এই সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সময় লেগে যায়। ওকে, 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সময় লেগে যায়। ওকে, এই পিপিটিটা দেখো তোমরা একটু, আমি একটু জল খেয়ে নিই, গলাটা শুকিয়ে গেছে। ওকে, তোমরা এই পিপিটিটাকে দেখো, তোমরা এইখানে মুখস্থ করে নাও, যাতে তোমাদের কিন্তু বাড়িতে আর দেখতেও না হয়। কেমন? আচ্ছা দেখো, আবার ক্লাসে আসি আমরা। কি বলেছে? আচ্ছা নেক্সট দেখো, আমাদের সূর্য থেকে আরও কিছু জানবো আমরা। সূর্য এবং মহাকাশ, সূর্য এবং মহাকাশ। ঠিক আছে, এই পিপিটিতে দেখো, একটু আসছি, একটু জাস্ট হ্যাঁ দেখো, সূর্য এবং মহাকাশ। ঠিক আছে, অনেকগুলো তথ্য আমরা এখানে জানবো। যে কি আমরা কতদূর অবধি জেনেছিলাম যে তোমাদের সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লেগে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আরও সূর্যর অনেক কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে জানবো। সূর্য শক্তির উৎস কি? উত্তর মেরুতে আমরা কি বলি, আরোরা বোরিয়ালিস, এবং দক্ষিণ মেরুতে আরোরা অস্ট্রিয়ালিস বলে থাকি। ঠিক আছে, দেখো এখানে আমরা ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে উত্তর মেরুতে আমরা আরোরা বোরিয়ালিস, এবং দক্ষিণ মেরুতে আমরা কি বলে থাকি, আরোরা অস্ট্রিয়ালিস। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে।
সূর্য আমাদের পৃথিবীর চেয়ে কত? সূর্য আমাদের 109 গুণ কিন্তু বড়। ওকে, যখন সূর্যের ওপরে একটা দাগ দেখা যায় তখন পৃথিবীতে চুম্বকীয় ঝড় সৃষ্টি হয়। যখন সূর্যের ওপরে একটা দাগ দেখা যায়, সূর্যের ওপরে এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগ যখন দেখা দেয় তখন কিন্তু একটা চুম্বকীয় একটা ঝড় তৈরি হয়, চুম্বকীয় একটা ঝড় তৈরি হয়। কত গুণ বড়? 109 গুণ বড় আমরা জানলাম। ওকে, নেক্সট দেখো তোমাদের কি বলেছে, যে চুম্বকীয় ঝড় সৃষ্টি হয়। এতে চুম্বকীয় সূচের দিকে পরিবর্তিত হয়, সূচের দিক পরিবর্তিত হয় এবং রেডিও, টেলিভিশন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিঘ্ন সৃষ্টি হয়। এই যে দেখো, চুম্বকীয় যখন তোমাদের এরকম ম্যাগনেট তৈরি হয় না, চুম্বকীয় ঝড়, তখন কিন্তু কি হয়, রেডিও, টেলিভিশন, বৈদ্যুতিক যন্ত্রপাতি কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, নেক্সট দেখো, সূর্য পরবর্তী পৃথিবীর সবচেয়ে কাছের তারা, মানে সূর্যের পরে সবচেয়ে কাছের তারা হচ্ছে গিয়ে প্রক্সিমা সেন্টাউরি। এটি আলফা সেন্টাউরি। ওই যে দেখো, সূর্যের পর যদি প্রথম সবচেয়ে কাছের তারা আমরা বলি, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এই প্রক্সিমা সেন্টাউরি কত দূর রয়েছে না, 4 আলোকবর্ষ দূরে রয়েছে, এবং কি যার আরেকটা তোমাদের কি আলফা সেন্টাউরি গ্রুপের একটা তারা, ঠিক আছে, সেন্টাউরি গ্রুপের একটি তারা, যা পৃথিবীর থেকে প্রায় 4 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। 4 আলোকবর্ষ দূরে কিন্তু অবস্থান করছে। নেক্সট পয়েন্ট দেখো তোমাদের, সিরিয়াস বা ডগ স্টার পৃথিবীর থেকে প্রায় 9 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সূর্যের দ্বিগুণ ভরের একটা তারা এবং রাতের বেলা সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকে। রাতের বেলা এটি সবচেয়ে উজ্জ্বল দেখা দেয়, ঠিক আছে, যেটাকে আমরা সিরিয়াস বা ডগ স্টার বলে থাকি, ঠিক আছে। সিরিয়াস বা ডগ স্টার পৃথিবীর থেকে প্রায় 9 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সূর্যের দ্বিগুণ তারা একটা, ঠিক আছে, সূর্যের দ্বিগুণ ভরের একটি তারা, রাতের বেলা সবচেয়ে উজ্জ্বল দেখা যায়। পৃথিবীতে একটা জীবন্ত জীব হিসেবে বিজ্ঞানের ভাষায় গ্রিন প্ল্যানেট বলা হয়ে থাকে। পৃথিবীতে একটা জীবন্ত জীব হিসেবে বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে হবে, এটা না পৃথিবীকে হবে, ঠিক আছে, পৃথিবীকে একটা জীবন্ত জীব হিসাবে বিজ্ঞানের ভাষায় গ্রিন প্ল্যানেট বলা হয়ে থাকে। এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সূর্য থেকে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া তোমাদের এইগুলো ছাড়াও বাকি অনেক রয়েছে, সেগুলো তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। যেটুকু বললাম সেটুকু কিন্তু অবশ্যই মনে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষায় এর বাইরে তোমাদের কিন্তু আসবে না। দরকার হলে তোমরা ভিডিওটি দুবার দেখবে, বাট প্রত্যেককে রিকোয়েস্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবে, যাতে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো অসুবিধে না হয়, এবং অনায়াসেই তোমরা কিন্তু যাতে জিকেতে খুব ভালো স্কোর করতে পারো, এবং জিওগ্রাফিতে কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না। নেক্সট দেখো, তারাগুলোর রং, তাপমাত্রা এবং বয়স। এইটা তোমাদের একটু বলি, যে একটি তারার তাপমাত্রা তার রঙের দ্বারা নির্ধারিত হয়, হয়ে থাকে, ঠিক আছে। একটি তারার বয়স তার দ্বারা নির্গত তাপের ওপর ভিত্তি করে জানা যেতে পারে, ঠিক আছে। দেখো, একটি তারার তাপমাত্রা কি হয়, তারার যে রং রয়েছে না, এই রঙের দ্বারা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি যে একটি তারার তাপমাত্রা কত। তো একটি তারার বয়সও তার দ্বারা নির্গত যে তাপ, সেখান থেকে আমরা বুঝতে পারি, ঠিক আছে। দেখো, নীল এবং সাদা তারা সেটা হচ্ছে কি, যুবক তারা, ইয়ং তারা। ওকে, কমলা তারা যেটা, সেটা হচ্ছে পরিপক্ক।
এবং লাল তারা সেটা হচ্ছে পুরনো। তাহলে এখানে দেখো, যদি আমি বলি যে নীল তারা বা সাদা তারা, এটা কি? এটা হচ্ছে কি যুবক। কমলা তারা, কমলা তারা কি? কমলা তারা হচ্ছে গিয়ে পরিপক। এবং তোমাদের কি না কি না লাল তারা, লাল তারা কি না পুরনো, লাল তারা হচ্ছে পুরনো। এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো দেখো, বিস্ফোরণের পর অবশেষে নক্ষত্রটি মারা যায় এবং ব্ল্যাক হোলে পরিণত হয়। নক্ষত্রটি মারা যায় এবং কি হয় না ব্ল্যাক হোলে পরিণত হয়ে থাকে। নেক্সট দেখো, চন্দ্রশেখর সীমা। চন্দ্রশেখর সীমা খুব ইম্পর্ট্যান্ট। চন্দ্রশেখর সীমা, এস চন্দ্রশেখর ছিলেন একজন ভারতীয় আমেরিকান অস্ট্রোফিজিস্ট, যিনি সাদা ডুব তারার জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে তথ্য দিয়েছেন। ঠিক আছে, এস চন্দ্রশেখর ছিলেন একজন ভারতীয় আমেরিকান অ্যাস্ট্রোফিজিস্ট, ঠিক আছে, যিনি সাদা ডুব তারার জীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে তথ্য দিয়েছেন। কেমন মনে রাখবে একটু? সাদা ডোপের, ঠিক আছে, হোয়াইট ড্রোপ, এটা কিন্তু তোমাদের সাদা তারা। ঠিক আছে, হোয়াইট ডোপের তারার ওপরের সীমা 1x44 m, এইভাবে তোমাদের কিন্তু সিম্বল রয়েছে তোমাদের বইতেও, এইভাবেই তোমাদের মনে রাখতে হবে। সূর্যের ভরের প্রায় 1.44 গুণ, যা চন্দ্রশেখর সীমা নামে পরিচিত। কেমন? তিনি কি করেছিলেন? 1983 সালে নোবেল পুরস্কার পান, তিনি কি করেছিলেন? ডাব্লিউ এ ফাওলার সঙ্গে যৌথভাবে কি করেন? অর্জন করেন। ঠিক আছে, দেখো একটু বলি যে চন্দ্রশেখর সীমা জানলাম, এবং দেখো তিনি কি করেছিলেন? 1983 সালে নোবেল পুরস্কার পান, যা তিনি ডাব্লিউ.এ ফাওলার সঙ্গে যৌথভাবে অর্জন করেছিলেন। নেক্সট দেখো, তোমাদের নক্ষত্রমালা এবং কমেট সম্পর্কে ধারণা নেব। ওকে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু বইতে রয়েছে, তোমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করো, বাট এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিলে কিন্তু পারবে না। তাই বলছি এই জিনিসগুলো অবশ্যই দেখে যাও, আর যেগুলো থেকে প্রচুর প্রশ্ন হয় সেগুলো তো খুব ভালোভাবে আরও আলোচনা করব। তো এগুলো থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা পারবে, এইভাবেই কিন্তু তোমরা দেখে যাও। দেখো, একটা নির্দিষ্ট আকৃতির সাজানো তারাদের একটি দলকে আমরা নক্ষত্র বলি। একটা নির্দিষ্ট আকৃতিতে সাজানো তারাদের দলকে আমরা নক্ষত্র বলে থাকি। এর সংখ্যা কয়টি? এর সংখ্যা হচ্ছে 27টি বলে বিশ্বাস করা হয়ে থাকে। তো ভারতীয় ঋষিরা কত? 28তম, এখানে তম হবে, হ্যাঁ, এটা 28তম নক্ষত্রমালা অভিজিৎ কল্পনা করেছিলেন। তো একটা সিডেরিয়াল দিন 23 ঘন্টা 56 মিনিট স্থায়ী হয়ে থাকে। একটা সিডেরিয়াল দিন কি 23 ঘন্টা 56 মিনিট কি হয়? স্থায়ী হয়ে থাকে। কেমন? নেক্সট দেখো, তোমাদের যেটা বলি সেটা হচ্ছে কি কোমেট নিয়ে ধারণা নেব আমরা। কোমেট কি না? কোমেট হলো ধুলা, বরফ এবং গ্যাস দিয়ে তৈরি আকাশের একটা বস্তু। তারা অস্থিরভাবে প্যারাবোলিক পথে প্রদক্ষিণ করে থাকে। ঠিক আছে, কোন পথে? প্যারাবোলিক পথে প্রদক্ষিণ করে থাকে। যখন একটা কামেট সূর্যের কাছে পৌঁছয় তাপিত হয়ে এটি গ্যাস ছাড়তে শুরু করে, যার ফলে একটা লেজের মতো আকৃতি তৈরি হয়, তাকেই আমরা বলে থাকি কমেট। ঠিক আছে, তাকেই আমরা বলে থাকি কমেট। একটি কমেটের লেজ সর্বদা সূর্যের বিপরীত দিকে থাকে। এই যে দেখো, এটা কমেট, এটার লেজ দেখো সর্বদা সূর্যের বিপরীত দিকে থাকে। সূর্য থেকে দূরে
সৌর সিস্টেমের প্রান্তে সেখানে কয়েক বিলিয়ন ছোট আকারের বস্তু রয়েছে, যেগুলি কোমেট বা লেজযুক্ত তারা হিসেবে পরিচিত। ঠিক আছে, লেজযুক্ত তারা এগুলোকে আমরা বলে থাকি। ঠিক আছে, লেজযুক্ত তারা হিসেবে কিন্তু পরিচিত। নেক্সট দেখো আমাদের কি, হ্যালি নামক কোমেটটি ৭৬ বছর পর একবার দৃশ্যমান হয়েছিল। হ্যালি নামে যে কোমেটটি রয়েছে সেটি ৭৬ বছর পর একবার দৃশ্যমান হয়েছিল। এটি সর্বশেষ ১৯৮৬ সালে দৃশ্যমান হয়েছিল এবং পরবর্তীতে এরকম অনুমান করা যায় যে ২০৬২ সালে কিন্তু আবার এটি দৃশ্যমান হবে। তাহলে নক্ষত্রমালা এবং কমেট সম্পর্কে আমরা যে ধারণা পেলাম, সেখানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে কি ব্যাপার দুটো। ঠিক আছে, একটু প্রত্যেকে ক্লাসটা দুবার দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা পুরো কমপ্লিট বুঝতে পারবে। নেক্সট দেখো, এইটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসে এবং এই জিনিসগুলো তোমাদের কিন্তু ধারণাও রাখতে হবে। ঠিক আছে, মেটিওর বা মেটিওরাইট। ঠিক আছে, দেখো একটা একটা করে আলোচনা করছি। এই মেটিওর এবং মেটিওরাইট কি না, মঙ্গল এবং বৃহস্পতি। ঠিক আছে, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অ্যাস্ট্রয়েড বেল্ট, এখানে কিন্তু অনেক প্রিন্টিং মিস্টেক রয়েছে আমাদের। তো মঙ্গল এবং, একটু তুমি আমার কথাগুলো শোনার চেষ্টা করো তোমরা। ঠিক আছে, এখানে কি লেখা আছে ওটার উপর বেশি ধ্যান না দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো মেটিওর এবং মেটিওরাইট কি না, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অ্যাস্ট্রয়েড বেল্টে কোটি কোটি মেটিওর পাওয়া যায়। তারপরে বুঝলে অ্যাস্ট্রয়েড বেল্ট কোনটা আমরা দেখছি, এইখানে দেখো আমাদের এই যে বেল্টটা দেখতে পাচ্ছ না, এই বেল্টটা হচ্ছে কি অ্যাস্ট্রয়েড বেল্ট। এই অ্যাস্ট্রয়েড বেল্টে কোটি কোটি মেটিওর পাওয়া যায়, কিন্তু নেপচুনের পর কুইপার বেল্ট, নেপচুন যে রয়েছে গ্রহটি আমাদের, নেপচুনের পর আরেকটা বেল্ট দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে কুইপার বেল্ট। এই কুইপার বেল্ট হলো মেটিওরের দ্বিতীয় বৃহত্তম একটা উৎস। তাহলে মেন জিনিসটা দেখো, এই যে অ্যাস্ট্রয়েড বেল্ট কোথায় দেখতে পাওয়া যায়, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অ্যাস্ট্রয়েড বেল্টে কোটি কোটি মেটিওর পাওয়া যায়, এই মেটিওর। ঠিক আছে, আর কিন্তু আমরা নেপচুন, তারপরে নেপচুন রয়েছে, তার নেপচুনের পর কুইপার বেল্ট রয়েছে, যেখানে আমরা মেটিওরের দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে এটাকে আমরা বলে থাকি। তাহলে মেটিওর এবং মেটিওরাইট জিনিসটা আশা করি তোমাদের কাছে একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট দেখো তোমাদের কি, নেক্সট হচ্ছে গিয়ে ব্লু মুন। ব্লু মুন কি, প্রত্যেকে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, এখানে কি লেখা আছে তার উপর ধ্যান দিতে হবে না, তুমি কথাগুলো শোনো। ব্লু মুন কি না, যদি একটা ক্যালেন্ডার, এইখানে দেখো একটা ক্যালেন্ডার আমি দেখাচ্ছি, এইখানে দেখো ব্লু মুন, যদি একটা ক্যালেন্ডার মাসে, আচ্ছা ক্যালেন্ডার মাসে দুটি পূর্ণিমা হয়, তবে দ্বিতীয় পূর্ণিমাকে আমরা বলে থাকি ব্লু মুন। মাসে যদি আমি দুটি পূর্ণিমা পাই, ঠিক আছে, মাসে যদি আমি দুটি পূর্ণিমা পাই, সেটাকে আমরা বলবো কি ব্লু মুন। এর মূল কারণ হলো যে দুটি পূর্ণিমার মধ্যে ৩১ দিনের কম ব্যবধান থাকে, ৩১ দিনের কম ব্যবধান থাকে। এই ব্লু মুন কখন তৈরি হয়, ব্লু মুন কখন তৈরি হয়, তাহলে এই ব্লু মুন যদি ক্যালেন্ডারের মাসে দুটি পূর্ণিমা হয়, তবে দ্বিতীয় পূর্ণিমাকে আমরা বলে থাকি ব্লু মুন। ধরো এই মাসে এইটা একটা পূর্ণিমা, এইটা একটা পূর্ণিমা, তাহলে এই যে দ্বিতীয় পূর্ণিমাকে আমরা বলবো কি ব্লু মুন। কেমন, এর মূল কারণ কি, এর মূল কারণ হচ্ছে গিয়ে যে দুটি পূর্ণিমার মধ্যে ৩১ দিনের কম ব্যবধান থাকে, মানে দুটি পূর্ণিমার মধ্যে ৩১ দিনের কম ব্যবধান থাকে যখন, তখন আমরা তাকে ব্লু মুন বলবো। ওকে, নেক্সট দেখো আমাদের কি জানতে হবে, নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে ডুয়ার্ফ প্ল্যানেট। ডুয়ার্ফ প্ল্যানেট জিনিসটা কি, ডুয়ার্ফ প্ল্যানেট, ঠিক আছে, দেখো তো যে গ্রহগুলি ২০০৬ সালে
আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞানী ইউনিয়ন অর্থাৎ IAEU দ্বারা প্রদত্ত গ্রহের সংজ্ঞা অনুযায়ী আকার, ভর, মহাকর্ষীয় শক্তি এবং কক্ষপথে পার্থক্য রয়েছে, সেগুলিকে আমরা বলে থাকি ডুয়ার্ফ প্ল্যানেট। ঠিক আছে, সেগুলোকে আমরা বলে থাকি কি ডুয়ার্ফ প্ল্যানেট। কি বললাম একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। ডুয়ার্ফ প্ল্যানেট যে গ্রহগুলি 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন দ্বারা প্রদত্ত গ্রহের সংজ্ঞা অনুযায়ী আকার, আয়তন, আকার, ভর এবং মহাকর্ষীয় শক্তি এবং কক্ষপথে পার্থক্য রয়েছে, সেগুলিকে ডুয়ার্ফ প্ল্যানেট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। বর্তমান সময়ে ডুয়ার্ফ প্ল্যানেট হিসেবে কাকে কাকে আমরা গণ্য করতে পারি, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে প্লুটো, সেরেস, ঠিক আছে, প্লুটো, সেরেস, চারণ, এরিস, হাউমিয়া, মাকে, এরিস, প্লুটো, ঠিক আছে, হাউমিয়া, মাকে, একটু বলেছি মাকে, হাউমিয়া, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কি বললাম না ডুয়ার্ফ প্ল্যানেট। ওকে, নেক্সট দেখো আর একটা ধারণা, সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েড সম্পর্কে একটু জেনে নিই যে অ্যাস্ট্রয়েড জিনিসটা কি। আমাদের অ্যাস্ট্রয়েড কি? অ্যাস্ট্রয়েড হলো মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে কিছু ছোট্ট আকাশীয় বস্তু রয়েছে। ঠিক আছে, মঙ্গল এবং বৃহস্পতি যে রয়েছে এর মাঝে সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথ ধরে প্রদক্ষিণ করছে। এর মাঝে এর মধ্যে বেশ কিছু ছোট্ট মহাকাশীয় বস্তু রয়েছে যেগুলি সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, সেগুলিকেই আমরা বলে থাকি অ্যাস্ট্রয়েড। তাহলে অ্যাস্ট্রয়েড কি বললাম, যে মঙ্গল, দেখো এখানে মঙ্গলকে দেখতে পাচ্ছ, এবং বৃহস্পতি, এই মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে কিছু ছোট্ট আকাশীয় বস্তু রয়েছে যেগুলি সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, সেগুলিকে আমরা বলে থাকি অ্যাস্ট্রয়েড। ক্লিয়ার? নেক্সট দেখো অ্যাস্ট্রয়েড একটু জেনে নিই, তারপরে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। এটা কিন্তু তোমরা সেই অ্যাস্ট্রয়েড সেখানেই কিন্তু অ্যাড করবে, আর সেখানেই কিন্তু নোটটাকে অ্যাড করবে, ঠিক আছে? তো যখন অ্যাস্ট্রয়েডের মধ্যে, ওখানে জায়গা ছিল না তাই এখানে আমি করেছি, যখন অ্যাস্ট্রয়েডের একটি টুকরো যেটা হচ্ছে কি মেটিওরাইট পৃথিবীতে আঘাত হানে, এটি পৃথিবীর পৃষ্ঠে একটা বিশাল গর্ত তৈরি করে, ঠিক আছে? লুনার লেক এর একটা কিন্তু উদাহরণ, যেটা কোথায় অবস্থিত, আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠে একটা বিশাল গর্ত তৈরি করে, যা লুনার লেক নামে পরিচিত, যেটা আমাদের মহারাষ্ট্রে রয়েছে। এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ঠিক আছে? চার ভ্রেস্টা হলো একমাত্র অ্যাস্ট্রয়েড যা খালি চোখে আমরা দেখতে পাই। খুব ইম্পর্ট্যান্ট, খালি চোখে আমরা দেখতে পাই যে অ্যাস্ট্রয়েডটা, সেটা হচ্ছে 4 ভেস্ট্রা। ওকে, তাহলে স্যারেস হলো সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম অ্যাস্ট্রয়েড। তাহলে সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম অ্যাস্ট্রয়েড কোনটি? সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম অ্যাস্ট্রয়েড যদি আমি বলি, সেটাকে আমরা কি বলবো? স্যারেস বলবো, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই খাতাতে নোট ডাউন করবে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমরা জেনে নেব, যেখানে দেখো কি কি রয়েছে আমাদের। তো দেখো মহারাষ্ট্রের লোনার লেক, তোমরা প্রত্যেকের ছবি দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা দেখো, তো দুটি গ্যালাক্সির মধ্যে যে স্থান থাকে তা কি হয়? কালো হয়ে থাকে। দুটি গ্যালাক্সির মধ্যে যে স্থান থাকে তা কিন্তু কালো হয়ে থাকে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো কি না, কপলারকে নতুন জ্যোতির্বিজ্ঞানীর জনক বলা হয় যখন
কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীর জনক বলা হয়। ঠিক আছে, তাহলে কেপলারকে কি বলা হয়? নতুন জ্যোতির্বিজ্ঞানীর জনক বলা হয় যখন আধুনিক জ্যোতির্বিজ্ঞানীর জনক বলা হয়ে থাকে। কে না? কেপলার। ঠিক আছে, সরি কোপারনিকাস হচ্ছেন গিয়ে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীর জনক এবং কেপলার হচ্ছে গিয়ে নতুন জ্যোতির্বিজ্ঞানীর জনক। বানানগুলো দুটোই ভুল রয়েছে, একটু ঠিক করে নিও। ঠিক আছে, কপলার হবে কয়িকার পলয়িকার র লিখতে পারো, কপলয়িকার র তো লিখতে পারো। ঠিক আছে, আর কোপারনিকাস তো জানো তোমরা প্রত্যেকে, কিন্তু একটু ঠিক করে নেবে, কেমন? নেক্সট দেখো, পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের অক্ষ বিভিন্ন এলাকায় পরিবর্তিত হয়। উত্তর গোলার্ধে পৃথিবীর চুম্বকীয় মেরু কুইন এলিজাবেথ দ্বীপের কাছে কানাডার উত্তরে অবস্থিত। ঠিক আছে, কানাডার কুইন এলিজাবেথ দ্বীপ কানাডার উত্তরে অবস্থিত। ঠিক আছে, তো প্রোটোস্টার বা মূল তারাকে আমরা অম্বীয় স্টার বা ভ্রূণ তারা বলে থাকি। প্রোটোস্টার বা মূল তারাকে আমরা কি বলে থাকি? মূল তারাকে আমরা বলে থাকি এব্রিও স্টার বা ভ্রূণ তারা। নেক্সট দেখো তোমাদের কি রয়েছে, যে 1916 সালে আলবার্ট আইনস্টাইন প্রথমবারের মতো আপেক্ষিকতার তত্ত্বের মাধ্যমে ব্ল্যাক হোলের পূর্বাভাস দিয়েছিলেন। ব্ল্যাক হোলের কিন্তু পূর্বাভাস দিয়েছিলেন কে না? আলবার্ট আইনস্টাইন, যিনি বলেছিলেন এফ সমান পাই স্কোয়ার বাই আর স্কোয়ার, যিনি 1916 সালে কি বলেছেন? আপেক্ষিক তত্ত্বের কিন্তু আমাদের পূর্বাভাস দিয়েছিলেন মাধ্যমে ব্ল্যাক হোল, আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে ব্ল্যাক হোল। কেমন? নেক্সট দেখো, 1967-68 সালে জন এ হুইলার প্রথম ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেছিলেন। প্রথম ব্ল্যাক হোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? জন হুইলার। কেমন? আর কি হিগস বোসন কণাকে ঈশ্বরের কণা বলা হয়। হিগস বোসন কণাকে ঈশ্বরের কণা বলা হয়ে থাকে। খুব ইম্পর্ট্যান্ট, হিগস বোসন কণাকে আমরা ঈশ্বরের কণা বলে থাকি। আচ্ছা, এই যে ক্লাসটা তোমরা দেখছো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এতগুলো তথ্য বা এত ইম্পর্ট্যান্ট তথ্য তোমরা কি আগে কোথাও কোনো ক্লাসে পেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে, আর ক্লাসগুলো তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকবে, একটাও ক্লাস কিন্তু তোমরা মিস করবে না, তাহলে কিন্তু অনেক কিছু থেকে কিন্তু তোমরা মিস বা বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর চ্যানেলটিতে অবশ্যই তোমরা যদি প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেলটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট এবং লাস্ট পিপিটি এটাই, তোমাদের বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার দেখব এবং এইগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্টও রয়েছে। কেমন? এবং পরের ক্লাসে আমরা যেটা মানে মেন ভূগোল শুরু করব, এবং আজকে আমরা পুরো বিশ্ব নিয়ে আলোচনা করলাম একদম। আমরা কিন্তু এরপর গ্রহে চলে যাব। ঠিক আছে, আমরা গ্রহে চলে যাব, সেটা হচ্ছে প্ল্যানেট। নেক্সট ক্লাস আমাদের কি হবে? প্ল্যানেট নিয়ে হবে। কেমন? দেখো, তো এই পিপিটিতে আমাদের কি কি রয়েছে একটু ভালো করে জেনে নিই, তারপরেই আমরা পরের ক্লাসের কথা বলবো। লাল দানব, দেখো এগুলি লাল দানব যেটা হচ্ছে গিয়ে, এগুলি হচ্ছে মরণশীল তারা। ঠিক আছে, যখন একটি তারা থেকে হাইড্রোজেন কমতে শুরু করে তখন তাকে আমরা বলে থাকি কি? তখন তাতে লালত্ব দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? দেখো, এগুলি হচ্ছে গিয়ে মরণশীল তারা। এটি যখন একটি তারা থেকে হাইড্রোজেন কমতে শুরু করে তখন কিন্তু এটি লালত্ব দেখা যায়। নেক্সট দেখো আমাদের কি? ডোয়ার্ফ স্টার। ডোয়ার্ফ স্টারের কথা তো আমরা আগেই জানলাম। দেখো কি না, ডোয়ার্ফ স্টার হচ্ছে গিয়ে, এখানে সুপারনোভা বলা হয়ে থাকে। ঠিক আছে, একে সুপারনোভাও আমরা বলে থাকি। এটা একটু ভুল তোমাদের পিপিটি বলা হয়েছে,
সুপারনোভার জায়গায় এটা চলে এসেছে, বাট একটু কথাগুলো শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা আশা করি জিনিসগুলো জাস্ট বুঝতে হবে এবং জানতে হবে, ঠিক আছে। তো ডুয়ার্ফ স্টার যেটা কি না, এগুলি হচ্ছে সেই তারা যেগুলির মধ্যে সূর্যের আলো থেকে কম, ঠিক আছে, যেগুলির আলো সূর্যের আলোর থেকে কম। এই যে ডুয়ার্ফ তারা কি না, যেগুলোর আলো সূর্যের আলোর থেকে কম। নেক্সট দেখো তোমাদের কি না, নোভা, ঠিক আছে। নোভা কি এখানে দেওয়া নেই, হয়তো সুপারনোভা রয়েছে, বাট আগে আমরা নোভা জানি, ঠিক আছে। নোভা কি দেখো, মানে এটি হঠাৎ করে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠতে পারে এবং পরে আবার তার মূল উজ্জ্বলতায় ফিরে আসে। এটিকে আমরা নোভা তারা বলে থাকি, ঠিক আছে। মানে হঠাৎ করে কি হয়, অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠতে পারে এবং পরে আবার মূল তারায় চলে আসে। এই যে দেখতে পাচ্ছ এই ছবিটাতে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো। নেক্সট দেখো সুপারনোভাটা কি, যখন একটা বিশাল তারা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে এবং বিস্ফোরিত হয়, তখন তাকে আমরা বলি সুপারনোভা। এই ছবিতে তোমরা সেটা লক্ষ্য করতে পারছো। মানে একটা বিশাল তারা যখন জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে যায়, তখন সেটা কিন্তু কি হয়, বিস্ফোরিত হয়, তখন সেটাকে আমরা বলি সুপারনোভা। কেমন? নেক্সট দেখো তোমাদের ব্ল্যাক হোল, ঠিক আছে। ব্ল্যাক হোল কি, ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল দেখো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যখন একটি তারা মারা যায়, ঠিক আছে, তখন যখন একটা তারা কি হয়, মারা যায়, তখন তার ওজন 3 গুণ বেশি হয়ে যায়। মানে যখন একটা তারা মারা যায় তখন তার ওজন 3 গুণ বেশি হয়ে যায়। পতনের সাথে এটি অত ঘন হয়ে যায় যে এমনকি আলো তার মধ্যাকর্ষণ থেকে পালাতে পারে না, অর্থাৎ আলো তার মধ্যাকর্ষণের মধ্য দিয়ে পালাতে পারে না। এটি একটি অন্ধকার এলাকা হয়ে যায় যা দেখা যায় না। এটি ব্ল্যাক হোল নামে পরিচিত, ঠিক আছে। তাহলে ব্ল্যাক হোল কি না, যখন একটা তারা মারা যায় তখন তার ওজন 3 গুণ বেশি হয়ে যায়। পতনের সাথে এটি এত ঘন হয়ে যায় এমনকি এর মধ্যে আলো মধ্যাকর্ষণ থেকে পালাতে পারে না। এটি একটি অন্ধকার এলাকা হয়ে যায় যা দেখা যায় না, যেটা হচ্ছে ব্ল্যাক হোল নামে পরিচিত, ঠিক আছে। তো আমেরিকান জন হুইলার 1967 সালে প্রথম ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেছিলেন। কে না, আমেরিকান জন হুইলার 1967 সালে। ইম্পর্ট্যান্ট রয়েছে, প্রত্যেকেই পড়ে নেবে। পালসার কি, এই পালসার কিন্তু পালসার গাড়ি নয়, ঠিক আছে, চৌম্বকীয় একটা তরঙ্গ, একটু কি বলতো, একটা ঘূর্ণনশীল ইলেকট্রন দ্বারা সেগুলি ঘূর্ণনশীল ইলেকট্রন তারা, ঘুরতে থাকে তারা, ঠিক আছে, ঘূর্ণনশীল ইলেকট্রন তারা, ঠিক আছে, ইলেকট্রন, ঠিক আছে। সেটি হচ্ছে গিয়ে তোমাদের এই পালসার। এগুলি কিন্তু বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ তৈরি করে থাকে, এগুলি বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। তারপরে দেখো পোল স্টার কি না, প্রাচীনকালে মানুষ তারাদের দিকে তাকিয়ে দিক নির্দেশ জানত। ধ্রুব এমন একটি তারা যা পৃথিবীর সঠিক উত্তরে অবস্থিত, একদম উত্তরে অবস্থিত ধ্রুব তারা, যেটা থেকে মানুষ কী করতো, দিক নির্দেশ করত। নেক্সট দেখো সপ্তর্ষি হচ্ছে গিয়ে 7টি তারা। এই যে দেখো সপ্তর্ষি 7টি তারা, এটি আকাশের উত্তর দিকে দৃশ্যমান হয়ে থাকে। এইগুলো কিন্তু তোমাদের জানার ছিল, যেটা কি হ্যাঁ দেখো, তো সপ্তর্ষি হচ্ছে গিয়ে একটি 7টি তারা, এটি আকাশের উত্তর দিকে তোমাদের কিন্তু দৃশ্যমান হয়ে থাকে। কেমন? আকাশের উত্তর দিকে দৃশ্যমান হয়ে থাকে। তাহলে এখানে আমাদের আকাশের দৃশ্যমান ওপরের দিকে
তাহলে এখানে আমাদের কোন দিকে হয় না উত্তর দিকে দৃশ্যমান হয়ে থাকে। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তো পরের ক্লাসে আমরা কি প্ল্যানেট নিয়ে কথা বলবো। আজকে আমরা পুরোপুরি সূর্যমণ্ডল এবং বিশ্বমণ্ডল নিয়ে আলোচনা করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।